সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ আমরা আজকে আলোচনা করব পরিপূরক নিয়ে। আর বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে দেখবে প্রায় প্রত্যেকটা বোর্ড প্রশ্নেই কিন্তু পরিপূরক থেকে প্রশ্ন করা হয়, সৃজনশীল আসে। তো আমরা এই পরিপূরক নিয়ে আজকে আলোচনা করব। তবে পরিপূরক নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের চিহ্নযুক্ত সংখ্যা এই বিষয়টি একটু বোঝা উচিত। কারণ পরিপূরক এই টার্মটা কিন্তু ওই চিহ্নযুক্ত সংখ্যা এখান থেকে এসেছে। তো চিহ্নযুক্ত সংখ্যা কি? তো আমরা যে হিসাব নিকাশের জন্য সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তোমরা সকলে জানো, যেখানে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয়। তো আমরা এই যে 0 থেকে 9 অঙ্কগুলো ব্যবহার করে যে সংখ্যাগুলো তৈরি করি, সেই সংখ্যাগুলো আমরা কোনোটা বলি ধনাত্মক সংখ্যা, কোনোটা বলি ঋণাত্মক সংখ্যা। তো আমরা এটা কিভাবে প্রকাশ করি? ধরে নাও একটা দশমিক সংখ্যা আমি নিলাম 12। তো এই 12-র সামনে যদি আমরা প্লাস দিই তাহলে বলি এটা একটা ধনাত্মক সংখ্যা। আবার আমরা এই 12-র সামনে যদি আমরা মাইনাস দিই তাহলে আমরা বলি এটা ঋণাত্মক সংখ্যা। তো চিহ্নযুক্ত সংখ্যাটা কি? যদি কোনো সংখ্যার পূর্বে এই প্লাস অথবা মাইনাস এই চিহ্নটা থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাকে বলবো চিহ্নযুক্ত সংখ্যা। তো দশমিক সংখ্যার বেলায় কি হয়? দশমিক সংখ্যার বেলায় আমরা কোন একটা সংখ্যার পূর্বে প্লাস দিয়ে বলি ধনাত্মক সংখ্যা, এবং কোন একটা সংখ্যার সামনে আমরা মাইনাস দিয়ে বোঝাই এটি একটি ঋণাত্মক সংখ্যা। কিন্তু বাইনারি সংখ্যার বেলায় কি তাই? বাইনারি সংখ্যার বেলায় কিন্তু এই প্লাস মাইনাস দিয়ে একটি ধনাত্মক সংখ্যা বা একটা ঋণাত্মক সংখ্যা প্রকাশ করা হয় না। তো চলো আমরা সে বিষয়ে জানবো। আমরা এই সংজ্ঞাটি একটু জেনে নিই যে চিহ্নযুক্ত সংখ্যা কি। তাহলে আমরা এক্ষুনি শিখলাম যে কোন সংখ্যার পূর্বে প্লাস মানে ধনাত্মক বা মাইনাস মানে ঋণাত্মক চিহ্ন থাকলে তাকে চিহ্নযুক্ত সংখ্যা বা ইংরেজিতে আমরা বলি সাইন্ড নাম্বার বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে একটা সংখ্যা হচ্ছে 25, এটি ধনাত্মক বোঝানোর জন্য এর সামনে আমরা প্লাস সাইন বা চিহ্নটি ব্যবহার করি। আবার ধরে নাও এই 25 সংখ্যাটি ঋণাত্মক বোঝানোর জন্য আমরা তার সামনে মাইনাস এই চিহ্নটি ব্যবহার করি। তাহলে এই 25কে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বলতে পারি, কারণ এই সংখ্যার পূর্বে প্লাস অথবা মাইনাস রয়েছে। তো সাধারণ হিসাব নিকাশের বেলায় আমরা ধনাত্মক সংখ্যার বেলায় এই প্লাসটিকে ব্যবহার করি না, কারণ কোনো কিছু নাই মানে আমরা কিন্তু ধরে নিই এটি একটি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার, বা আমরা বলতে পারি যে প্লাস চিহ্নযুক্ত সংখ্যা। তো আমরা কি বুঝলাম? কোন একটা সংখ্যার পূর্বে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাকে বলবো চিহ্নযুক্ত সংখ্যা। তো দশমিক সংখ্যার বেলায় তো আমরা এই কাজটা করি যে কোনো একটা সংখ্যার পূর্বে আমরা প্লাস অথবা মাইনাস দিয়ে সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক সেটি বোঝাই। কিন্তু বাইনারি সংখ্যার বেলায় কি আসলে তাই? না, বাইনারি সংখ্যার বেলায় কিন্তু ব্যাপারটা এইরকম না। তো বাইনারি সংখ্যাকে মূলত আমি একটু এইভাবে একটু তোমাদেরকে বোঝাই যে আমাদের যে বাইনারি সংখ্যা রয়েছে সেই বাইনারি চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা কোনো কোনো বই বলছে 3 ভাবে, আবার কোনো কোনো বই বলছে 4 ভাবে প্রকাশ করা হয়। তো আমরা অধিক স্বীকৃত 3 ভাবে প্রকাশ করা হয়। একটু বুঝবেন, কথাটা একটু বুঝবেন। মানে আমি বলার চেষ্টা করছি, ধরেন দশমিক সংখ্যাগুলোর সামনে আপনি প্লাস বা মাইনাস দিয়ে বোঝাচ্ছেন এটা ধনাত্মক বা ঋণাত্মক। কিন্তু বাইনারি সংখ্যাগুলোর সামনে কি আপনি, বাইনারি বলতে 1 0 দিয়ে যে সংখ্যাগুলো তৈরি হয়, সেই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোর সামনে কি আপনি প্লাস অথবা মাইনাস দিয়ে আপনি ধনাত্মক বা ঋণাত্মক প্রকাশ করবেন? না, আপনাকে তখন এই বাইনারি চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো রয়েছে, মানে বাইনারি সংখ্যাগুলো রয়েছে, সেগুলো ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য আপনাকে বিশেষ একটি উপায় অবলম্বন করতে হবে। আপনাকে ওখানে 0 এবং 1 এই দুইটি বাড়তি অঙ্ক ব্যবহার করতে হবে।
একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। তার মানে বাইনারি সংখ্যাকে ধনাত্মক না ঋণাত্মক প্রকাশ করব কিভাবে সেটা বোঝাচ্ছি। তো এটা 3 ভাবে প্রকাশ করা হয়, স্বীকৃত 3 ভাবে। তো এই 3টা ভাগ কি? নাম্বার 1 যে আপনার প্রকৃত মান গঠন পদ্ধতি। এই প্রকৃত মান গঠন পদ্ধতি, এই পদ্ধতিতে বাইনারি সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক ভাবে প্রকাশ করা যায়। তারপরে হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক, এই পদ্ধতিতে আমরা বাইনারি সংখ্যাকে ধনাত্মক ঋণাত্মক আকারে প্রকাশ করি। আর আরেকটি হচ্ছে 2 এর পরিপূরক। তো একের পরিপূরককে আমরা ইংরেজিতে বলি 1s কমপ্লিমেন্ট, আর 2 এর পরিপূরককে আমরা ইংরেজিতে বলি 2s কমপ্লিমেন্ট। ইংরেজি টার্মগুলো একটু জেনে রাখবেন। তাহলে বাইনারি চিহ্নযুক্ত যে সংখ্যা সেগুলোকে আমরা 3 ভাবে প্রকাশ করে থাকি। একটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে, একটা হচ্ছে একের পরিপূরক এবং একটি হচ্ছে 2 এর পরিপূরক। তো আমরা আমাদের সবচেয়ে যে বিষয়টা বেশি জানা দরকার, যেখান থেকে আমাদের সৃজনশীল হয়, সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তো এইটা জানার পূর্বে আমরা এই প্রকৃত মান গঠন এবং একের পরিপূরক সম্পর্কে কিছু ধারণা লাভ করে আসি। চলেন, তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্রকৃত মান গঠন ব্যাপারটা নিয়ে। প্রকৃত মান গঠন, প্রকৃত মান গঠন। তো প্রকৃত মান গঠন পদ্ধতিটা কেমন আপনাদেরকে আমি একটু বলি। ধরেন একটা সংখ্যা হচ্ছে, তো একটা ধনাত্মক সংখ্যা আমরা 13 নিলাম এবং ধনাত্মক বোঝানোর জন্য তার সামনে আমরা প্লাস চিহ্ন দিলাম। যদিও আমরা জানি যে প্লাস না দিলেও এটি একটা ধনাত্মক সংখ্যা, প্লাস না দিলেও আমরা ভেবে নিই এখানে প্লাস আছে। তো এখন এটার কিন্তু একটা বাইনারি মান রয়েছে। এটার বাইনারি মানটা কেমন? 13 বাইনারি মান কিন্তু 1101। তো দেখেন, তো আপনি এই 13 কে ধনাত্মক বোঝানোর জন্য এই সামনে প্লাস দিচ্ছেন। তো এই 1101 এটা তো একটা বাইনারি সংখ্যা, তাই না? এই 13ই বাইনারি। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেটা 13, বাইনারি সংখ্যা পদ্ধতিতে সেটা 1101। তো এই যে 1101, এই যে বাইনারি সংখ্যাটা, এটা ধনাত্মক বোঝাবেন আপনি কি করে? সামনে কি আপনি প্লাস চিহ্ন দিবেন? না। একইভাবে আমি যদি বলি, ধরেন যে -13, এটা একটা ঋণাত্মক সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা, সামনে ঋণাত্মক চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে। এখন এইটাকে আপনি কি করে বোঝাবেন? তো 13 যে বাইনারি, 13 বাইনারিটা কত? 1101। তো এটার সামনে কি আপনি মাইনাস চিহ্ন দিবেন? ব্যাপারটা আসলে তা না। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, মনে রাখবেন যে আমরা আসলে এই বাইনারি গুলো এখানে শিখছি কেন? আমরা ধরেন যে কম্পিউটারকে আমি 13 বোঝাতে পারবো না। কম্পিউটারে আমি যখন 13 ইনপুট দিব, কম্পিউটার তখন 13 জন্য একটা কোড তৈরি করে নিবে। তো 13 জন্য বাইনারি মানটা হচ্ছে 1101। তো এখন ব্যাপার হচ্ছে কি, যে এই যে 1101 কম্পিউটারে এই 4 বিট পরিমাণ তথ্য অ্যাসাইন করা যাবে না। এই 4 বিট পরিমাণ তথ্য কম্পিউটার গ্রহণ করতে পারবে না। এর কারণ কি? আমরা অনেক আগেই জেনেছি যে কম্পিউটার সর্বনিম্ন 1 বাইট পরিমাণ তথ্যকে প্রক্রিয়া করে, বা কম্পিউটার সর্বনিম্ন 1 বাইট বা 8 বিট পরিমাণ তথ্যকে নিয়ে কাজ করে। অর্থাৎ আমি যে সিগন্যালটাই বা যে ডেটাটাই আমি ইনপুট দিই না কেন, সেটা সর্বনিম্ন হলেও 8 বিট হইতে হবে। আসলে 8 বিটের ব্যাপারটা কি, আমরা কম্পিউটারে যখন কোনো ভ্যালু অ্যাসাইন করি বা কম্পিউটারে কোনো তথ্য আমরা ইনপুট দিই, তখন যেটা হয়, ওই তথ্যগুলো একটা অস্থায়ী মেমোরিতে সংরক্ষণ থাকে। আর এই অস্থায়ী মেমোরিটাকে বলা হয় রেজিস্টার। তো রেজিস্টার সাধারণত সর্বনিম্ন 8 বিটের হয়। তাই এই 4 বিট পরিমাণ তথ্য কিন্তু আমি কম্পিউটারে সংরক্ষণ করতে পারছি না। সর্বনিম্ন হলেও আমাকে এটি 8 বিট পরিমাণ তথ্যে রূপান্তর করতে হবে। কেন? রেজিস্টার সর্বনিম্ন 8 বিটের। তো রেজিস্টার সাধারণত 8 বিটের, 16 বিটের, 32 বিটের, 64 বিটের, এভাবে অনেক বড় বড় রেজিস্টার আছে। তো রেজিস্টার জিনিসটাকে একটু ছোট্ট করে আপনাদেরকে বলি, যে রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী ক্ষুদ্র মেমোরি, যেটিতে তথ্য স্বল্প সময়ের জন্য সংরক্ষণ থাকে। রেজিস্টারটা কি বললাম? রেজিস্টার হচ্ছে একটি অস্থায়ী ক্ষুদ্র মেমোরি, কল্পনা করেন, যেখানে তথ্য স্বল্প সময়ের জন্য সংরক্ষিত থাকে। তো রেজিস্টার সর্বনিম্ন হয় কয় বিটের? রেজিস্টার সর্বনিম্ন হয় 8 বিটের। তো আপনি এই যে 13 জন্য যে বাইনারি, সেটা পাচ্ছেন 4 বিটের। তো এই 4 বিট তো আপনি কম্পিউটারে সংরক্ষণ রাখতে পারবেন না, কম্পিউটার এই 4 বিট নিয়ে কাজ করবে না। এটাকে সর্বনিম্ন হলেও আপনাকে 8 বিট করতে হবে। তো 8 বিট কি করে করা যায়? আমরা এর সামনে আরো কি করতে পারি, এখানে 4টা বিট রয়েছে, সামনে আরো 4টা আমরা শূন্য দিতে পারি। এবার দেখেন এখানে কয়টা বিট হইলো? 8টা বিট হইলো।
আপনাদের একটা মজার ইনফরমেশন দিই। তো এটা তো হচ্ছে আহ দশমিক সংখ্যা, আর এটা তো বাইনারি সংখ্যা। তো এই দশমিক সংখ্যাটাকে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত বোঝানোর জন্য আপনি সামনে প্লাস মাইনাস দিচ্ছেন। কিন্তু বাইনারি সংখ্যার বেলায় এই যে 8টা বিট করলেন, এই তথ্যটাকে 8 বিটে নিলেন, এই 8 বিটের মধ্যে সর্বমানের যে 8 নাম্বার বিটটি আপনি পেলেন, এই বিটটির কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কেমন? এই বিটটাকে বলা হয় চিহ্ন বিট। কি বলা হয়? চিহ্ন বিট। এই চিহ্ন বিট অনেক কিছু ভ্যারি করে। যেমন আপনাদেরকে আমি বলি, এই চিহ্ন বিটটা কেমন গুরুত্ব। এই চিহ্ন বিটটা যদি আপনাদের 0 হয়, তাহলে আপনি বুঝবেন ওই সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর এই চিহ্ন বিটটা যদি 1 হয়, তাহলে আপনি বুঝবেন ওটা ঋণাত্মক সংখ্যা। তো দেখেন, আমরা এই 13 যে বাইনারি মান 4 বিট ছিল, 4 বিট নিয়ে কাজ করে না কম্পিউটার, আমরা 8 বিটে রূপান্তর করলাম, 8 বিট রেজিস্টারে নিলাম। আচ্ছা, রেজিস্টার বোঝানোর জন্য আপনাদের আমি একটু এইভাবে বোঝাই। ধরেন এটা রেজিস্টার, সেখানে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 বিটের একটা রেজিস্টার। এই 8 বিটের রেজিস্টারে আমরা 13 যে বাইনারি সে মানটাকে অ্যাসাইন করেছি, এবং আমরা 8 বিট বোঝানোর জন্য সামনে কিন্তু আমরা কতগুলো শূন্য নিয়েছি। শূন্য নিলে তার ভ্যালু চেঞ্জ হয় না। আর এই যে লাস্টের যে 8 নাম্বার বিট, সেই 8 নাম্বার বিটটা সর্বগামের যে বিটটা, সেটা আমরা কি বলছি? চিহ্ন বিট। তো চিহ্ন বিটটা আমরা 0 পেয়েছি, তাহলে 0 মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। একইভাবে এই যে 13 আছে না, 13 যে মানে প্রকৃত মান গঠন পদ্ধতিটা খুবই সহজ। কেমন? আপনি যে সংখ্যাটা ধনাত্মক বা ঋণাত্মক বোঝাতে চান, সেই দশমিক সংখ্যাটাকে আপনি আগে বাইনারিতে কনভার্ট করেন। বাইনারিতে কনভার্ট করা হয়েছে, এবার দেখেন ওটা আহ কয় বিটের হচ্ছে। যদি 8 বিটের কম হয়, তাহলে আপনি 8 বিট বোঝান। যে প্রশ্ন যাচ্ছে তোমাদের মনে, যদি 8 বিটের বেশি হয়ে যায়, এমন কোন একটা দশমিক সংখ্যার বাইনারি মান সেটি 8 বিটের বেশি হয়ে গেল, তখন কি করব? তখন তোমাকে 16 বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে। হ্যাঁ, তখন এই 16 নাম্বার বিটটা, সর্বমোট 16 নাম্বার বিটটা হবে চিহ্ন বিট। যাই হোক, তোমাদের 8 বিট নিয়ে বেশিরভাগ কাজকর্ম। তো দেখো, এই 13টা আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ঋণাত্মক বোঝানোর জন্য 13 সামনে আমরা মাইনাস দিলাম। কিন্তু বাইনারিতে কি করব? বাইনারি সংখ্যায় যে 1101, এটাকে ঋণাত্মক বোঝানোর জন্য আমরা কিন্তু এটিকে আগে 8 বিটে নিব। 8 বিটে নিতে হবে। তারপরে দেখো, এই যে যে সর্ব বামের 8 নাম্বার যে বিটটা, সেই বিটটা 0 না দিয়ে আমাদেরকে 1 দিতে হবে। যখন আমরা 1 দিব, আমরা শিখেছি যে আমাদের চিহ্ন বিট, এটাকে আমরা চিহ্ন বিট বলছি না? চিহ্ন বিটটা কি? এটাও আমরা একটু লিখে রাখতে পারি। চিহ্ন বিটটা কি? চিহ্ন বিট হচ্ছে রেজিস্টারের রেজিস্টারের সর্ববামের বিটকে চিহ্ন বিট বলে। এটা কিন্তু ক নম্বরে আসতে পারে, যে চিহ্ন বিটটা কি। তাহলে আমরা শিখলাম চিহ্ন বিট কি। রেজিস্টারটা যদি 8 বিটে হয়, তাহলে সর্বমোট 8 নম্বর বিটটা চিহ্ন বিট। সেটি 0 হলে সংখ্যাটি ধনাত্মক, সেই বাইনারি সংখ্যাটি ধনাত্মক। আর সেটি যদি 1 হয়, তাহলে সেই বাইনারি সংখ্যাটি ঋণাত্মক। 16 আর বিটের রেজিস্টারের ক্ষেত্রে 16 নম্বর বিটটি হচ্ছে 16 নম্বর বিটটি সর্বমোট, 16 নম্বর বিটটা হচ্ছে চিহ্ন বিট। সেই চিহ্ন বিটটি 0 হলে বুঝে নিব সেই বাইনারি সংখ্যাটি ধনাত্মক সংখ্যা। আর সেই চিহ্ন বিটটি যদি 1 হয়, তাহলে আমরা ধরে নিব সেটি ঋণাত্মক সংখ্যা। তো বুঝবো একটু ব্যাপারটা। তো দেখো, এই যে 13, এটা একটা, এর সামনে আমরা মাইনাস দিচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতিতে, কিন্তু বাইনারিতে কিভাবে প্রকাশ করব? প্রকৃত মান গঠন পদ্ধতিতে। এটার যে বাইনারি মান, সেই বাইনারি মানের সামনে আমরা 8 বিট বোঝানোর জন্য আরো 4টা ডিজিট নিব, কিন্তু সর্বমোট ডিজিটটাকে আমরা 1 দিয়েছি, যেহেতু এখানে মাইনাস আছে। তার মানে আমরা এটা শিখলাম যে ধনাত্মক বোঝানোর জন্য, এই ধনাত্মক বোঝানোর জন্য আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে আসলে প্লাস চিহ্ন দিই না। বাইনারি সংখ্যার ক্ষেত্রে সর্বমোট বিটটাকে আমরা 0 রাখি। তবে সেই বাইনারি সংখ্যাটিকে রেজিস্টারে নিতে হবে অবশ্যই। আর ঋণাত্মক বোঝানোর জন্য আমরা কি করি? ওই বাইনারি সংখ্যাটিকে রেজিস্টারে নেওয়ার পর সর্বমোট বিটটিকে আমরা কি বলি? 1 বলি, 1 দিই। আর রেজিস্টারটা কি বললাম না, যে কম্পিউটারে যেখানে তথ্যটা স্বল্প সময়ের জন্য সংরক্ষণ থাকে, এটা একটা অস্থায়ী মেমোরি। আমাদের যে কম্পিউটারের স্থায়ী মেমোরি গুলো রয়েছে, আমাদের যে হার্ড ডিস্ক রয়েছে, র্যাম রয়েছে, আরো যে অন্যান্য তথ্য সংরক্ষণ রাখার যে আহ আহ, ইয়াগুলো রয়েছে, কি যে বলবো আমরা, তো তথ্য সংরক্ষণ করার জন্য অন্যান্য যে ডিভাইস গুলো রয়েছে, সেই ডিভাইস গুলো কিন্তু এই রেজিস্টার বা এই ক্ষুদ্র মেমোরি দিয়ে তৈরি হয়, তাই না? এরকম অনেক অনেক রেজিস্টার মিলে কিন্তু ওই ডিভাইস গুলো তৈরি হয়। তো যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছি, যে সোজা কথা, বাইনারি সংখ্যাটিকে
ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য প্রকৃত মান গঠন পদ্ধতিতে সেই বাইনারি সংখ্যাটিকে রেজিস্টারে নেওয়ার পর সর্বমমের বিটটি ধনাত্মক বোঝাতে চাইলে 0 দিব, আর ঋণাত্মক বোঝাতে চাইলে 1 দিব। যেমন দেখো এখানে এই যে 13, এটা ঋণাত্মক বোঝানোর জন্য আমরা কি করেছি, আমরা এই রেজিস্টারের সর্বমমের যে বিট, এই যে চিহ্ন বিট, এই সর্বমমের এই চিহ্ন বিটকে আমরা কি দিয়েছি, 1 দিয়েছি। তাহলে এই যে চিহ্ন বিট, তাহলে চিহ্ন বিট যখন 0 তাহলে সংখ্যাটি ধনাত্মক, আর চিহ্ন বিট যখন 1 তাহলে এই বাইনারি সংখ্যাটি একটি কি বলতো, ঋণাত্মক সংখ্যা। তো এটি ছিল হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে। হ্যাঁ, তো প্রকৃত মান গঠন পদ্ধতি এটি কিন্তু খুব বেশি দিন এক্সিস্ট করেনি। তো এটি চলে না, এটার গঠনটা অনেক সহজ। বাইনারি করব, রেজিস্টারে নিব, 8 বিট রেজিস্টার, 8 বিট বুঝাবো, সর্বমমের বিটটা ধনাত্মক বোঝাতে চাইলে 0 দিব, আর ঋণাত্মক বোঝাতে চাইলে সর্বমমের বিটটিকে আমরা 1 দিব। কিন্তু এটার গঠনটা অনেক সহজ হলেও এটি কিন্তু এটি দিয়ে সার্কিট বাস্তবায়ন করা অনেক কঠিন। তো সার্কিট বাস্তবায়ন করা যেহেতু অনেক কঠিন, এই পদ্ধতিটা খুব বেশি দিন এক্সিস্ট করেনি। ওই যে IBM 7790 যে কম্পিউটার বা মেশিন তে ব্যবহার করা হতো অনেক আগে এই পদ্ধতিটা ছিল। তো প্রকৃত মান গঠন পদ্ধতিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা বুঝবো হচ্ছে একের পরিপূরক, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। তাহলে এবার আমরা কি বুঝবো, এবার আমরা বুঝবো হচ্ছে একের পরিপূরক। তো একের পরিপূরক, আমরা এইটা একটু বুঝি, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট। ফার্স্ট বলুন আবার আমার মতো, ওয়ান এস কমপ্লিমেন্ট। তো এই যে ওয়ান এস কমপ্লিমেন্ট, এই বিষয়টা একটু বুঝি। তো এই পদ্ধতিতেও কিন্তু আমরা বাইনারি সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি, মানে কোন একটা বাইনারি সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক প্রকাশ করতে পারি। তো এটার ক্ষেত্রে কি হয়, ধরে নাও ওই যে 13 নিলাম, তো 13 যে বাইনারি মান, 13 বাইনারি মান কত, 13 বাইনারি মান হচ্ছে 1101। তো একের পরিপূরক পদ্ধতিটা কেমন, একের পরিপূরক হচ্ছে কোন একটা বাইনারি সংখ্যার শূন্যের জায়গায় 1 এবং একের জায়গায় 0 দিয়ে যা পাওয়া যায় সেটি হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক কি বললাম, কোন একটা বাইনারি সংখ্যার, ধরে নাও এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে তুমি 0 দিবা, আর যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে তুমি 1 দিবা, দিলে যেটি পাবা সেটি হয়ে যাবে একের পরিপূরক। তো এই পদ্ধতিতে আমরা ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা প্রকাশ করতে পারি। যেমন ধরে নাও যে 13 এটা একটা ধনাত্মক সংখ্যা, তো এই 13 যে 13 বাইনারি মানটা কেমন, 1101। তো আমরা জানি যে এই বাইনারি মানগুলোকে আমরা কম্পিউটারে অ্যাসাইন করতে পারবো না যদি আমরা রেজিস্টারে না নিই। তো আমরা এখানে যেহেতু 4 বিট রয়েছে, রেজিস্টারে নিতে গেলে আমাদের 8 বিট বোঝাতে হবে, তাহলে আমরা আরো 4 বিট নিলাম। একটু খেয়াল করো, এই ক্ষেত্রে যে সর্বমমের বিট, এই চিহ্ন বিটটি কিন্তু 0 আছে, তার মানে এই বাইনারি সংখ্যাটি একটি ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, তো এখন একের পরিপূরকটা কি, একের পরিপূরকের মাধ্যমে কিন্তু আমরা ধনাত্মক ঋণাত্মক প্রকাশ করতে পারি। তুমি একটা কাজ করো, সেটি হচ্ছে যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে 1 দাও, আর যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে তুমি 0 দাও। তো খেয়াল করো, এখানে 0 আছে, এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম, এখানেও 1 দিলাম, এখানেও 1 দিলাম, এখানে 1 ছিল 0 দিলাম, 1 ছিল 0 দিলাম, 0 ছিল 1 দিলাম, 1 ছিল 0 দিলাম। তো হইলো কি, একটু খেয়াল করেছো কি, এইবার যে সংখ্যাটি তৈরি হইলো, এখানে কিন্তু সর্বমমের বিটটি কিন্তু 1। আর আমরা শিখেছি যে চিহ্ন বিট, এই 8 বিট রেজিস্টারের 8 নাম্বার বিটটি চিহ্ন বিট, আর এই চিহ্ন বিট যদি আমার 0 হয় তাহলে আমরা বলি সংখ্যাটি ধনাত্মক, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি বলি আমরা ঋণাত্মক। তো খেয়াল করো, 13 এখানে চিহ্ন বিটটা ছিল 0, 8 বিট রেজিস্টারে নেওয়ার পর এটি ধনাত্মক সংখ্যা, আর নিচে তোমরা পেয়ে গেছে হচ্ছে 1। এই নিচে তোমরা কিন্তু চিহ্ন বিটটা পেয়েছো 1, তার মানে এটা হচ্ছে -13 কি বলতো ভাইয়া, বাইনারি। তো এটা ছিল হচ্ছে একের পরিপূরক পদ্ধতি। তো একের পরিপূরক পদ্ধতিটা কেমন, যে কোন একটা বাইনারি সংখ্যার রেজিস্টারে নিব নিশ্চয়ই, সেটির শূন্যের জায়গায় 1 দিব এবং একের জায়গায় 0 দিব। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, কোন একটা সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক আকারে প্রকাশ করতে পারি। তোমরা যদি আবার এটাকে উল্টাও, মানে আবার যদি এটাকে পরিপূরক করো, তাহলে কিন্তু তুমি এই রকম
এই সংখ্যাটা পেয়ে যাবে। আর এটা ধনাত্মক, আর এটা কি বলতো ঋণাত্মক। তো এইভাবেও কিন্তু ধনাত্মক ঋণাত্মক সংখ্যা বাইনারিতে প্রকাশ করা হতো। তো এটিও বেশি দিন এক্সিস্ট করেনি। তো সবচেয়ে বেশি কোনটা ব্যবহার হয় সেটা হচ্ছে 2 এর পরিপূরক ব্যবহার হয়। তো 2 এর পরিপূরক কি আমরা এটা নিয়ে জানবো, এবং এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টপিক। তো এতক্ষণ যে আলোচনা করলাম সেটা একটু সামারি করি। মূল কথা, আমরা দশমিক সংখ্যাকে আহ ধনাত্মক বা ঋণাত্মক প্রকাশ করার জন্য দশমিক সংখ্যার পূর্বে প্লাস অথবা মাইনাস চিহ্ন ব্যবহার করি। কিন্তু বাইনারি সংখ্যার বেলায় ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য কিন্তু আমরা প্লাস মাইনাস দিয়ে বোঝাই না। আমরা অনেকবার বললাম তোমাদের যে ধরে নাও একটা বাইনারি সংখ্যা 11011, তো এটা ধনাত্মক না ঋণাত্মক সেটা বোঝানোর জন্য তুমি এখানে প্লাস বা ঋণাত্মক বোঝানোর জন্য মাইনাস ব্যবহার করতে পারবে না। তোমার কি করতে হবে, এটিকে 8 বিটে নিতে হবে। তো এখানে 1 2 3 4 5টা বিট আছে, 6 7 8, 8 বিট নিলা। এখন এই 8 নাম্বার বিটটা যখন 0 দেখছো তখন বুঝবা এই বাইনারি সংখ্যাটি একটা ধনাত্মক সংখ্যা। আর যখন তুমি দেখবে এখানে 1 নিচ্ছ তখন বলবা এই বাইনারি সংখ্যাটি একটা ঋণাত্মক সংখ্যা। তুমি যদি রেজিস্টারে নাও, এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ভাইয়া, সংখ্যাটি কোন একটা দশমিক সংখ্যার বাইনারি মানটা যদি এমন হয় 8 বিট বা 8 বিটের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করবো? আমি এর আগেও বললাম, তখন তুমি 16 বিট রেজিস্টার ব্যবহার করবা। তো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরে নাও যে 128, এটা একটা কিন্তু 128 এটা একটা দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যার বাইনারি মানটা কেমন জানো? 1 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 8 এরকম। তো এখন এটি ধনাত্মক না ঋণাত্মক তুমি কি করে প্রকাশ করবে? দেখো, তো এটির সামনে তো 1 দাঁড়িয়ে গেল। এই যে যেটা পাইলা তুমি সেটা কিন্তু 128-এর বাইনারি ভাইয়া, সেটা 128-এর বাইনারি, এটা তো অরিজিনাল বাইনারি মান। তো এখন এটা ধনাত্মক না ঋণাত্মক আপনি কি করে বুঝবেন? তো আপনাকে কি করতে হবে, এখন তো আর 8 বিট রেজিস্টার দিয়ে হবে না, সংখ্যাটি তো 8 বিট হয়ে গেছে। তখন আপনি 16 বিট বোঝান। 16 বিট বোঝানোর জন্য আপনি কি করবেন, সামনে আরো 2 3 4 5 6 7 8টা বিট নেবেন। যখন আপনি আরো সামনে 8টা বিট নিলেন, এখন দেখেন এই 16 নাম্বার বিটটা, এটাকে আমরা এখন চিহ্ন বিট বলবো, এটি শূন্য আছে, তার মানে এই বাইনারি সংখ্যাটি একটা ধনাত্মক, মানে 128-এর এটা, এটা কত 128-এর। আর আপনি যদি একটা কাজ করেন, এই জায়গায় আপনি শূন্য না নিয়ে এখন 1 নেন, তাহলে সেটি হচ্ছে -128। তো এই পদ্ধতিটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। তারপরে আমরা একের পরিপূরকে কি শিখলাম, একের পরিপূরকে শিখলাম যে কোন একটা সংখ্যার বাইনারি যে মান, সে বাইনারি মানটা কে আমরা 8 বিট রেজিস্টারে বা 16 বিট রেজিস্টারে, মূল কথা রেজিস্টারে নিব। রেজিস্টারে নেওয়ার পর যদি সর্বময়ের বিটটি 0 হয় তাহলে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। আর আমরা একটা কাজ করব, যে পরিপূরক করার জন্য কি করব, পরিপূরক মানে উল্টা, তো 13 পরিপূরক -13, 13 উল্টা -13 এরকম মানে ভাববেন। তো -13 কি করে বুঝাবো আমরা? তো আপনি একটা কাজ করেন, যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে 1 দেন, আর যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে আপনি 0 দেন। তাহলে সেটাই হয়ে যাবে আসলে একের পরিপূরক। আমি সংজ্ঞা একটু লিখে দিই, একের পরিপূরকের সংজ্ঞাটা লিখে দিই, যে বাইনারি সংখ্যার বাইনারি বাইনারি সংখ্যার আহ 0 এর জায়গায় 1 এবং 1 এর স্থানে বা জায়গায় 0 দিলে যা হয় তা ফার্স্ট কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। তো এটি হচ্ছে এই যে 1 এর পরিপূরকের সংজ্ঞা। তো আমি আপনাদেরকে এত বিস্তারিত পড়াচ্ছি কেন, দেখেন, যেটা জানবেন সেটা এমন ভাবে জানেন যাতে করে আপনি অন্য কাউকে শেখাতে পারেন, এবং আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি। একটু সময় লাগুক, কিন্তু মন দিয়ে ক্লাসগুলো করেন এবং বোঝেন। তো আমরা এবার চলে যাব হচ্ছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক যেটি আমাদের আজকের কাঙ্ক্ষিত টপিক।